নমস্কার, হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে ডব্লিউবিসিএস মেইন পরীক্ষার প্রস্তুতি। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৌম্য মুখার্জি, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ এবং এডিএসআর ডোমজুর, হাওড়া। স্যার, আপনাকে স্বাগত স্টুডিও। প্রথমেই স্যার যেটা জানতে চাইব যে প্রিলিমস হয়ে গেছে, তারপরে মেন্সের ডেট বলে দিয়েছে। এইবার একটুখানি আসবো যে এই মেন্সের বিস্তারিতভাবে যেটুকুনি সময় আছে কিভাবে তারা প্রস্তুতি নেবে সেটাই। তার আগে জানবো যে এই প্রিলিমসটা এবারে কেমন গেল। অন্যান্য বারের তুলনায় আমরা দেখেছি এবার প্রিলিমসের কাট অফ একটু কম গেছে, 100-র কাছাকাছি জেনারেলদের, এবং তার নিচে আরও কয়েকটা ক্যাটাগরি আছে। তো যে 3-4 হাজার ছেলে মেয়েকে মেনের জন্য ওরা সিলেক্ট করেছেন, যথেষ্টই ভালো আশা করা যায়। সুতরাং লড়াই হাড্ডাহাড্ডি হবে মেনের জন্য। তো মেন তো আগামী প্রায় মাসখানেকের মধ্যেই, যদি যে শিডিউলটা আগে ঘোষণা করেছিল সে অনুসারে হলে আশা করি মাসখানেকের মধ্যেই হবে। এবং ওই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সব কিছুই রিভাইজ করতে হবে, কোনোটাই ছাড়া যাবে না। তো সেই বিষয়ে এবার স্টেপ বাই স্টেপ যদি আমি বলতে চাই, প্রথমে যেমন কম্পালসারি পেপারগুলোর কথা আমরা বলতে পারি। মানে আমি এবার যেটা জানবো যে মেন্স যে পরীক্ষা হবে, সেই মেন পরীক্ষাটা কদিনে হবে এবং তাতে কটা পেপার থাকবে, কত নাম্বারের, একটু বিস্তারিত জান। বেশ। তো মেন পরীক্ষাটা জেনারেলি কম্পালসারি একটা পার্ট থাকে, একটা অপশনাল পার্ট থাকে। যারা গ্রুপ এ এন্ড বি এর জন্য কম্পিটিশন করছেন তাদের জন্য এই অপশনাল পার্টটা থাকে। তো কম্পালসারি যে 6টা পেপার, সেটা 3 দিন পর পর দুটো করে হাফে হয় আর কি। 3 ঘন্টা, তারপর মাঝে 1-2 ঘন্টা গ্যাপ, তারপর আবার 3 ঘন্টা, এরকম 3 দিনে 6টা পেপার। তারপরে কখনো একদিনের গ্যাপ থাকে, কখনো থাকে না। এবার দিনের গ্যাপ দেওয়াই হয়েছে রুটিনে। তারপরে আবার অপশনাল পেপারের একটা দুটো হাফে পরীক্ষাটা হবে এই শিডিউলে। তাহলে এই যে 6টা পেপার, সেই 6টা পেপার 3 ঘন্টায় মানে কত মার্কসের হবে এবং মোটামুটি তার প্যাটার্ন কি হবে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ পেপার থাকে দুটো এই 6টা পেপারের মধ্যে। প্রথম দুটো, তার মধ্যে একটা থাকে একটা নিজের ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা, হিন্দি যেগুলো রয়েছে, আর আরেকটা হচ্ছে ইংলিশ। এই দুটো ডেসক্রিপটিভ পেপার থাকে 200 নম্বর করে। বাকি যে 4টে পেপার, কম্পালসারি পেপারের কথা বলছি, সেই 4টে পেপার হচ্ছে এমসিকিউ প্যাটার্নে থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। আচ্ছা। সেই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনে 3 ঘন্টা করে সময় এবং 200টা করে নম্বর, 200টা কোশ্চেন। ঠিক আছে? তো এইগুলো টোটাল 4টে পেপারে, অর্থাৎ 800 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এবং প্রথম দুটো পেপার যেটা বললাম ডেসক্রিপটিভ, ওই দুটোতে 200-200-400 থাকে ডেসক্রিপটিভ প্যাটার্নে। আচ্ছা, এবার যেটা বলবো যে এই যে 800 নম্বরের মাল্টিপল চয়েস, এই 800 নম্বরের যেটা থাকছে সেটাই কটা প্রশ্ন থাকছে, মানে সব কটা যে কটা দেওয়া থাকবে সবগুলোই অ্যাটেন্ড করতে হবে, না তার মধ্যেও কিছু চয়েস থাকে? না, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ওরকম নয়। 200 করে এক একটা পেপারে থাকে, 3 ঘন্টার সময়। এই 200টার মধ্যে যে যত আনসার করতে পারে, এবং তার একটা নেগেটিভ মার্কিংও আছে। ভুল আনসার করলে 0.25 বা আগে 0.33 এটা নেগেটিভ মার্কিং রয়েছে আর কি। তো এই 200টার মধ্যে যে যত স্কোর করতে পারে তার তত স্কোর বাড়বে টোটালের উপরে। আচ্ছা, আর মেইন পেপার যে দুটো থাকছে সে দুটোতেও কীরকম নাম্বারের প্যাটার্নের কোয়েশ্চেন থাকে? মেইন যে ডেসক্রিপটিভ পেপারে যে কোয়েশ্চেন্সগুলো থাকে, এগুলো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের পেপার। এটা কিন্তু কোনো লিটারেচার নয়। বাংলা হোক, হিন্দি হোক বা ইংলিশ হোক, কোনো লিটারেচার নয়, ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা 11-12-এ পড়েছি, 9-10-এ পড়েছি, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এইগুলো থাকে, কম্প্রিহেনশন থাকে, কম্পোজিশন থাকে। তো 4-5টা কোশ্চেন থাকে। ধরুন, যা ট্রেন্ড আমরা দেখছি বেশ কয়েক বছর ধরেই, 5টা কোশ্চেন 40 নম্বরের থাকে। আচ্ছা, টোটাল 200 মার্কস এক একটা পেপারে। আচ্ছা, এটাতে তো তার মানে কোনো নেগেটিভের জায়গা নেই, বরঞ্চ সবগুলোই অ্যাটেন্ড করতে হবে এবং যতটা সমৃদ্ধ উত্তর দেওয়া যাবে ততটা স্কোর করা। একদম ঠিক। এবং ডেসক্রিপটিভ পেপারে এই যে আমি বললাম, এখানে কিন্তু কয়েকটা কোয়েশ্চেনে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, মানে 150 ওয়ার্ডের মধ্যে, 200 ওয়ার্ডের মধ্যে। এমন নয় যে যত বেশি লিখবো তত মার্কস, তা কিন্তু নয়। একটু বুঝে শুনে একজন উডবি সিভিল সার্ভেন্ট কেমন লিখতে পারে সেটারই কিন্তু পরীক্ষা হচ্ছে আর কি। কোনো বিষয়ের উপর তো অনেকটাই লেখা যায়, কিন্তু 200 ওয়ার্ড বলেছে মানে সেরকম একটু ভেবে চিনতে তার মধ্যে লিখতে হবে আর কি। একদম, মানে বোঝাই যাচ্ছে যে খুব বেশি নয়, তাকে মানে সেই ব্যালেন্সটা করতে হবে আর কি। রাইট, ওটাই তো পরীক্ষা। মানে বড় জিনিসটাকে একটু ছোট করে লেখা, তবে হ্যাঁ 10-5টা ওয়ার্ড এদিক ওদিক হতেই পারে, কিন্তু মোটামুটি ওয়ার্ড লিমিটের মধ্যেই তাকে কিন্তু লিখতে হবে, এটাই পরীক্ষা। আচ্ছা, এটার জন্যে যারা পরীক্ষা দেবে তারা তো নিশ্চয়ই এতদিন ধরে প্রস্তুতি নিয়েছে, তারা প্রিলিমস পাস করেছে, তারা মেন্সের জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও শেষ দিকে একদম এসে দোরগোড়ায় যে কিভাবে তারা এই ওয়ার্ড লিমিটটাকে কন্ট্রোল করবে। কারণ অনেক সময় হয়
আমাদের লেখার সময় যেটা প্রবণতা থাকে, আরেকটু এটার বিষয়ে আমি ইনফরমেশন জানি, এইটুকু লিখে দিয়ে আমি অন্য জায়গায় ব্যালেন্স করব, এটা আমাদের একটা নর্মাল প্রবণতা থাকে যে আমি একটু লিখে দিই বা এটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এটা আমি অন্তত দিই। সেই জায়গাটাকে নিজেকে কিভাবে সে জায়গায় রেস্ট্রিক্ট করবে? এটা খুবই দুর্দান্ত একটা কোশ্চেন। আমি মানে এটা জানা দরকার, প্রত্যেক পরীক্ষার্থীর এটা জানা দরকার যে বেসিক্যালি একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আমি 40 নম্বরের জন্য আধ ঘন্টার মধ্যে এক একটা কোশ্চেন লেখা শেষ করব। আমি জানি মানেই যে বেশি লিখবো, একটা কোশ্চেন বেশি লিখলে মানে আরেকটা কোশ্চেন থেকে টাইম নিয়েই তো লেখা, সুতরাং সেটা করা যাবে না। আর তার আগে আমি যেটা সাজেস্ট করব, সবচেয়ে ভালো হয় যদি 2-5 মিনিট সময় নিয়ে একটু ভেবে আগে একটা জট ডাউন করে একটু শর্টে কিছু লিখে একটা রাফ ওয়ার্ক করে নেওয়া যায়। কারণ একটা ফ্লোতে লিখতে গেলে সব সময় সব জিনিস এক জায়গায় আসে না, ঠিক আছে? কখনো লিখতে লিখতে মনে আরে এই জায়গাটা একটু সামনের দিকে দিলে হতো, এটা পরে লিখলেও চলতো। তো একটু জট ডাউন করে একটা রাফ ওয়ার্ক করে তারপরে যদি একটা ফাইনাল তাকে রূপ দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এবং লেখার পর একটা রিভাইজ অবশ্যই করতে হবে, কারণ যতই ভালো লিখি অনেক সময় একটা প্রিপোজিশন বাদ চলে গেল, কোনো একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল, সেটা কাম্য নয়, যতটা অ্যাভয়েড করা যায় আর কি। আচ্ছা, এক্ষেত্রে তাহলে একটা মানে আমরা খাঁচাটা বুঝতে পারলাম, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানবো যে এক একজন তো মোটামুটি তার হাতের লেখা জানে বা তার একটা লাইনে 6টা ওয়ার্ড না 8টা ওয়ার্ড সেটাও তার মোটামুটি একটা ধারণা থাকে। সেই জায়গাতে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে প্রস্তুতিগুলো নেবে, মানে আমি বলতে চাইছি লেটার হোক, প্রেসি হোক, যেগুলো যে আইটেমগুলো সাধারণত আসে সেগুলোর একটা করে স্যাম্পল যদি প্র্যাকটিস করে তার যদি ওই আইডিয়াটাও করে নেওয়া যেতে পারে, সেই বিষয়ে যদি একটুখানি বলেন। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার প্র্যাকটিস, যেটা একটু আগে বললেন আপনি, মানে প্র্যাকটিসটাই মূল কথা। প্রত্যেকটা জিনিস, একটা লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, বেশ কিছু প্র্যাকটিস করতে হবে। আগামী যতদিনই সময় আছে যদি দিনে একটা দুটো করে এরকম লেখার প্র্যাকটিস করতে থাকে তাহলেই কিন্তু একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে। তবে একটা গোটা 30-40টা টপিক বেছে নিতে হবে, যে টপিকগুলোর মধ্যে যেমন এভারগ্রিন টপিকও থাকবে, আবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক থাকবে যেগুলোর উপরে একটা ফোকাস থাকবে। এইগুলো থেকেই জেনারেলি একটা চিঠি লিখতে দেয়, একটা রিপোর্ট লিখতে দেয়। তো এগুলো যদি একটা কমন চলে আসার একটা সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সে দুর্দান্ত অল্প সময়ের মধ্যে লিখে বেরিয়ে আসতে পারবে আর কি। একদম এই কথাগুলো বলছেন আর আমার মনে পড়ছে সেই ছোটবেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় একদম বিষয় কিছু আমরা ভেবে নিতাম, হ্যাঁ, সেটা কিছুর সুবিধা অসুবিধা হোক আর আশীর্বাদ হোক, ঠিক বিজ্ঞানের সেরকম কিছু টপিক বা এরকম কিছু এভারগ্রিন বিষয় থাকে এবং কিছু কোটেশন, একদম কিছু কোটেশন, ঠিক সময় সুযোগ পেলে কোটেশনগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক ঠিক। এবং এই ক্ষেত্রে একটা জিনিস জানবো যে এটা তো গেল ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে আমার একটা মানে প্র্যাকটিস এবং সেটাকে একটা সময়ের মধ্যে বাঁধতে হবে, টাইম ম্যানেজমেন্ট। এমসিকিউ যখন করবে সেটা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করবে, মানে সেটা কি একদম সেই স্টপওয়াচ ধরে টাইম ম্যানেজমেন্ট না পড়া ওয়াইজ বা সেকশন ওয়াইজ আলাদা আলাদা একটুখানি যদি বল। এখন জিএস পেপারগুলো মোটামুটি সেকশন ওয়াইজ করাই আছে, ঠিক আছে? GS1 যেমন আমরা জানি হিস্ট্রি জিওগ্রাফি, GS2-তে সায়েন্স থাকে, পেপার 5 হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, আর পেপার 6 হচ্ছে ম্যাথস অ্যান্ড রিজনিং। তো এইবার এই 200টা কোয়েশ্চেন পড়ে কোনটা করব কোনটা করব না ওই ফার্স্ট রিডিংয়ে এইটা কিন্তু একটা ডিসিশন নেওয়ার জায়গা আছে, ঠিক আছে? বিশেষ করে অঙ্কের পেপারগুলোতে মানে ধরুন আমি পড়তে শুরু করলাম 1 2 3 4 পরপর করে পড়ছি ঠিকই, কিন্তু সবকটা কিন্তু তখন করে ফেলা যায় না। কতগুলো কোশ্চেন আছে আপনি দেখবেন অ্যাট এ গ্ল্যান্সই করে দেওয়া যাবে, তো সেইগুলো করে 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 আমাকে শেষের দিকে এগিয়ে যেতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে এমন পরিস্থিতি দাঁড়াবে যে আমি 160 অবধি পড়তে পারলাম এবং বাড়িতে এসে দেখলাম বাকি 40টার মধ্যে অনেক কটাই পারতাম কিন্তু ওগুলোর উত্তর করা হয়ে ওঠেনি। সেই জন্য স্কিপ করে করে কোশ্চেনটা দেখে বুঝতে হবে যে না এটা আমি পরের রিডিংয়ে, সেকেন্ড রিডিং বা থার্ড রিডিংয়ে আসবো। ফার্স্ট রিডিং আমি যতগুলো প্রথম পারি সেগুলো আগে করে নিই। এবং আরেকটা মারাত্মক জায়গা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন্সগুলো আমরা আনসার করব সেই কোয়েশ্চেন্সগুলো মোটামুটি 4-5টা হলেই সেটাকে ওএমআর শিট, যেটা আলাদা একটা শিট অপটিক্যাল মার্ক রিডার, যেখানে এই অপটিক্যাল মার্ক রিডার শিটে কিন্তু ওটাকে তুলে নিতে হবে। এমন অনেক আমরা দেখেছি, এমন অভিজ্ঞতা রয়েছে যে অনেকে হয়তো প্রায় 200টার মধ্যে অনেকটাই উত্তর করেছে কিন্তু লাস্ট মোমেন্টে ওএমআর শিটে তুলবো বলে আর সেটা তোলা হয়ে ওঠেনি, সুতরাং সময়টাও ছিল না, সেই জন্য তার কিন্তু মার্কসটা হয়নি। আর পরে তার বুকলেট দেখে দেখা গেছে সে যদি ওটা করে আসতে পারতো তাহলে হয়তো সে অনেকটা ভালো জায়গায় থাকতো। হ্যাঁ, কিন্তু বুকলেট তো আর হবে না, সেই মার্কস তো ওএমআর শিটে যেটা ওরা মার্কিং করেছে সেটাই হচ্ছে মূল ব্যাপার একদম। এবার আরেকটা জিনিস মনের মধ্যে প্রশ্ন আসছে যে এই যে 200 নম্বর করে এমসিকিউ রয়েছে এর ক্ষেত্রে কি এরকম কোনো নির্দিষ্ট কাট অফ আছে যে প্রত্যেকটা 200 নম্বরেরই ক্যাটাগরি ওয়াইজ সেখানে মিনিমাম এত পেতে হবে বা এরকম কিছু কি ক্রাইটেরিয়া আছে? এটা আপনি যদি WBCS এর যে নোটিফিকেশন বেরোয় সেটাকে যদি আপনি একটু নজর করে দেখেন, সেটা কিন্তু পিএসসি বলেছেন যে তাদের এই রাইট আছে সেটাকে একটা মিনিমাম কাট অফ ফিক্স করার, কিন্তু এতদিন পর্যন্ত সেটা করা হয়নি।
সুতরাং কেউ যদি কোনো সাবজেক্টে একটু কম পায়, কোনো সাবজেক্টে একটু বেশি পায়, ম্যাটার করে না, টোটালি সে কতটা স্কোর করছে সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, যেহেতু একটা লম্বা পরীক্ষা, 6টা পেপার কম্পালসারি, তারপর 2টো আবার ডেসক্রিপটিভের অপশনাল, এক একজন প্রত্যেক পরীক্ষার্থীকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, হতে পারে একটা বা দুটো পেপার তার ভালো গেল না, সেই নিয়ে কিন্তু মন খারাপ করলে চলবে না। হতে পারে প্রথম পেপারটাই ভালো গেল না, বললো না আর ভালো হয়নি, আমি আর পরীক্ষা দেবো না, তা করলে কিন্তু চলবে না। সবকটা পেপারই পরীক্ষা দিতে হবে, কারণ এটা জানতে হবে প্রত্যেক পরীক্ষার্থীরই কিছু উইকনেস, কিছু স্ট্রেংথ আছে। সুতরাং আমার যদি একটা পেপার ভালো না যায়, আরেকজনের একটা পেপার নাও ভালো যেতে পারে। সুতরাং অন্যরা ভালো দিচ্ছে সব কিছু আর আমি খারাপ দিচ্ছি তা কিন্তু নয়। মানে একেবারে শেষ পর্যন্ত সেই পেশেন্সটা ধরে রেখে তাকে পরীক্ষাটা দিতে হবে। এরপরে যেটা জানবো যে এই ম্যাথস রিজনিং এর বিষয়টা একটু আলাদা করে জানি, কারণ অনেকেরই মনে হয় যে এই বিষয়টাতে একটু দুর্বলতা বা প্র্যাকটিসের বেশি দরকার আছে। এই ম্যাথস রিজনিং এই পার্টটার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার? মানে প্রতিদিন কি নির্দিষ্ট একটা সময় ধরে ম্যাথস রিজনিং করা দরকার, না একটা এর যদি পরিকল্পনা একটা কিছু বলেন? হ্যাঁ, ম্যাথস রিজনিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটাতে যদি ভালো মার্কস স্কোর করা যায় তাহলে টোটাল মার্কসটা অনেকটা বেড়ে যায়। কারণ ইন্টারভিউটা তো একটা প্রেডিক্টেবল ব্যাপার নয়, কখন কি হবে বলা মুশকিল। সুতরাং রিটিনে যতটা আমরা তুলতে পারি সেটাই দেখতে হবে, সেখানে ম্যাথস রিজনিং একটা গুরুত্বপূর্ণ পেপার। এবার WBCS কেন, যে কোনো সিভিল সার্ভিসের এই পরীক্ষারই একটা পার্ট হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার। এই বছর এটা দিল, পরের বছর অন্যরকম কিছু করে দিল। যেমন গত বছর আমরা দেখেছি যে লগারিদম বা এরকম কিছু কোয়েশ্চেন ঢুকিয়ে দিয়েছিল, পরের বছর আরও কিছু অন্য কিছু হতে পারে। সুতরাং যতই আমরা পরীক্ষা প্রিপেয়ার করে যাই, কিন্তু একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকেই। তো যাই হোক, এবার আপনি যেটা বলছিলেন যে রেগুলার বেসিসে, কিন্তু আমি মনে করি এই আগামী কদিন যেটা রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক দিন ম্যাথস, রিজনিং এবং ইংলিশের বাংলার একটু লেখা, একটা করে অপশনাল সাবজেক্টের লেখা এবং একটু নিউজ পেপার পড়া, এই জিনিসটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। আর ম্যাথস রিজনিংয়ের যেটা বললাম একটু জোর দিয়ে তো করতেই হবে, দিনে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু করা দরকার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে যদি রিভিশনের একটা প্রসেস বা রিভিশনের যদি টেকনিক, মানে পরীক্ষার আগে, হ্যাঁ, এবং পরীক্ষার সময়কার কিভাবে, মানে কোয়েশ্চেন পড়তে পড়তে সেটাকে আবার নেক্সট টাইম থার্ড বা সেকেন্ড টাইম পড়ার জন্য রাখা, সেটা আসবো। তার আগে এই যে কদিন বাকি আছে এই টাইমে তারা কিভাবে রিভিশনের স্কেডিউলটা করবে, যদি একটুখানি একটা প্যাটার্ন কিছু বলেন। রাইট, তো একটা রিভিশনের শিডিউল আগে থেকে করে নিতে হবে। এটা মানে যত 6টা পেপার বা পরে আবার অপশনালটাও রয়েছে, সুতরাং ভাগ করে নিতে হবে আগামী 3 দিন বা তারপরে 3 দিন, তারপরে 3 দিন আমি কী করবো, 3 দিন হোক 4 দিন হোক, এবং সেই দিনগুলোকে আমাকে রিভিশনের জন্য একটা ছোট নোট বা কিছু তো দরকার। আশা করি যারা পরীক্ষায় পাশ করেছে, প্রিলিমিনারি পাশ করে মেন দিচ্ছে, তাদের অলরেডি তৈরি আছে। তো সেইগুলোকে একটা সিস্টেম করে, একটা শিডিউল করে সেটাকে কিন্তু রিভিশন করতে হবে। এমন হতে পারে যে 3 দিন আমি বাংলা করলাম, তারপরে 3 দিন ইংলিশ করলাম, তারপরে 3 দিন, এই করতে করতেই 6টা পেপারে 18 দিন হয়ে যাবে, 20-25 দিনের মাথায় পরীক্ষা। তো এটা একটা গেল। এবং পরীক্ষার সময় কিন্তু নিজেকে খুব ছোটোর মধ্যে রিভিশন করতে জানতে হবে। রিভিশন করারও তো একটা পদ্ধতি রয়েছে, যেগুলো ধরুন পরীক্ষার আগে আমি সময় পাচ্ছি 2-3 ঘন্টা মাত্র, কিংবা আগের দিন পরীক্ষার পরেই পরের দিন আবার সকাল থেকে পরীক্ষা, তো অল্প সময় হালকা ফুলকা থেকে যতটুকু রিভিশন করা যায় সেইভাবে গিয়ে পরীক্ষাটা দিতে হবে, এরকম আর কি। আচ্ছা, মানে খুব বেশি মানে স্ট্রেস নিয়ে লাভ নেই। আর আরেকটা জিনিস এরপরে জানবো, যে এটা তো গেল পরীক্ষার আগে। পরীক্ষার হলে বসে একটা তো এমনি টেনশন, নার্ভাসনেস কাজ করে অনেক সময়, কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন পড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি ছোটোখাটো জিনিসে আমাদের অনেক সময় ভুল হয়। প্রশ্নটা হয়তো এর মধ্যে কোনটা নয়, ওই নয়টাতে চোখ না গিয়ে কোনটা, এটা কিন্তু আমরা টিক দিয়ে চলে আসি। মানে এগুলো একদম বাস্তব কিছু সমস্যার কথা, একদম ঠিক কথা বলেছেন। সেই জায়গাগুলোতে প্রশ্ন পড়ার সময় কিভাবে ধৈর্য নিয়ে পড়বে এবং কি কি বিষয়গুলো টিক করবে, যদি একটুখানি। হ্যাঁ, এখন যখন আমি পরীক্ষার হলে বসে আছি, কত কাট অফ যাবে, অন্যেরা কেমন দিচ্ছে, তা তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমার বেস্ট এফর্টটা ওখানে দিতে হবে, এবং তার জন্য আমি যেটা সবসময় বলি যে একটা অ্যাকিউরেসি লেভেলটা খুব ভালো মেনটেন করতে হবে। আমি যদি 100টা উত্তর করি, তার যেন 98টাই ঠিক হয়। আমি তাড়াহুড়োর চোটে প্রচুর উত্তর করে গেলাম, এবং প্রচুর উত্তর করা মানে কোশ্চেনটা অর্ধেক পড়বো না, ঠিক আছে। এমন অনেক সময় হয় যে সোজা কোশ্চেনই, মানে আমার জানা কোশ্চেন, কিন্তু তার মধ্যে টুইস্ট রয়েছে। সুতরাং জানা কোশ্চেন হলেও সেটাকে ভালো করে পড়ে, দরকার হলে একটু সময় লাগবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশি সময় লাগবে, কিন্তু করে যেন আনসারটা অ্যাকুরেটলি ঠিকঠাক দেওয়া যায়। এইটা কিন্তু অ্যাকুরেসি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ধরুন 800টা মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে যদি বাই চান্স মানে প্রত্যেক পেপারেও 5টা করে ভুল হয়, তাহলে 4-5-এ 20টা 30টা হয়ে যাবে, এবং 20-30 মার্কস মানে অনেক মার্কস, মানে অনেকটাই পিছনে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে অপশন বাছার ক্ষেত্রে, অন্তত মাল্টিপল চয়েসের ক্ষেত্রে এলিমিনেশন প্রসেসটা কেমন হয়? হ্যাঁ, এলিমিনেশন প্রসেস লাগে,
আচ্ছা, এটা আমরা জানবো এই বিষয়ে, কিন্তু সঙ্গে আমাদের একজন বন্ধু রয়েছেন, তাকে আগে সঙ্গে নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা কি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি, মৃত্যুঞ্জয় চক্রবর্তী। হ্যাঁ বলুন। বললাম যে 2024-এর যে WBCS এখনো নোটিফিকেশন বের হয়নি, হয়তো আগামী মাসে বের হয়ে যাবে। তো এবছর কি সিলেবাসে পরিবর্তন হচ্ছে না অবজেক্টিভই থাকছে? মানে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, এই কারণেই স্যারকে একটু প্রশ্ন করতে চাই। একদম একদম, অবশ্যই আপনি সঙ্গে থাকুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই স্যারের কাছে আমরাও জানবো। স্যার, অফিসিয়ালি এখনো অবধি কিছু না হলেও একটা প্রেডিকশন বা একটা ভাষা খবর রয়েছে বাজারে, সেই নিয়েই হয়তো যিনি পরীক্ষার্থী বা প্রস্তুতি নিচ্ছেন তিনি প্রশ্নটা করেছেন। এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। না, আমি বলবো এটা তো গত বছর ধরেই আমরা শুনতে পাচ্ছি, একটা নোটিফিকেশনও হয়েছিল। তো এটা নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই। এখন সামনে আমরা যেটা আছি সেটাতেই ফোকাস করা ভালো। যতক্ষণ না ওনারা ঘোষণা করছেন ততক্ষণ কিন্তু যে পদ্ধতি রয়েছে সেটাতেই এগিয়ে যাওয়া উচিত। এবং আমার ধারণা মাননীয় সরকার এবং পিএসসি নিশ্চয়ই যথেষ্ট আগেই এটা ঘোষণা করবেন। এবং এটা আরেকটা অ্যাসপেক্টও রয়েছে, মাথায় রাখবেন, যা হবে কিন্তু সবার জন্যই হবে। সুতরাং এই নিয়ে অযথা চিন্তা করবেন না, দেখা যাক আরও কয়েকদিনের মধ্যেই যদি কিছু আমরা জানতে পারি আর কি। আচ্ছা, অবশ্যই, মানে এখন যেরকম ডিটেলসে পড়াশোনা করেই যাক, সেটা সেই মুহূর্তে নোটিফিকেশন হলে সবাই ওটা ফেস করবে। অ্যাসার যেটা মানে ব্যাপার, পড়াশোনা তো একই, লেখাটা আইদার এমসিকিউ কিংবা ডেসক্রিপটিভ হতে পারে, পড়াশোনাটা তো একই হবে। আচ্ছা, মানে সেটা থেকে আমি মাল্টিপল চয়েসের উত্তর দিই না ব্রড লিখি, এই আর কি। আচ্ছা, এই যে ধরুন এই পেন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কি পেন ব্যবহার করব, কি রকম পেন হবে, এই বিষয়ে কি কোনো সতর্কতা আছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ব্ল্যাক বল পয়েন্ট পেনে কিন্তু করা উচিত। তার কারণ যেহেতু এটা কম্পিউটারাইজ চেকিং হয়, অপটিক্যাল মার্ক রিডার, অনেক সময় হালকা যদি দাগ পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোশ্চেনটা ঠিক হয়তো সে ওএমআর শিটে করে এসছে, কিন্তু আলটিমেটলি দেখলো সেটার জন্য সে মার্কস পায়নি, কারণ এটা কম্পিউটারে ওটাকে ধরেনি আর কি ওই জায়গাটা। সুতরাং কালো ব্ল্যাক বল পয়েন্ট পেনেই কিন্তু করা উচিত আনসারটা। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে হয় যে বহু ক্ষেত্রে আমরা দেখি যে ওয়েমার করতে গিয়ে অনেক সময় তাড়াহুড়োতে বা কোনো ভুলেতে আমরা একটা প্রশ্নেরই দুটো মানে সার্কেল করে দেয়, সেক্ষেত্রে মানে পুরোটাই বাতিল হয়ে যায় না, সেই প্রশ্নটাকে শুধু কনসিডার করা হয় না? না, এটা পিএসসির ওপরই পুরোটা ডিপেন্ড করে? এটা পিএসসির নিজস্ব গাইডলাইন বা এসওপি রয়েছে, কিন্তু এটা অ্যাভয়েড করাই উচিত। কারণ একটা জায়গায় দুটো ঠিক করে দেওয়া, এটা মানে অ্যাভয়েড করা উচিত, এটা করা উচিত নয়। না, মানে ধরুন এ বি সি ডি চারটে অপশন, বুঝতে পেরেছি, আমি বিটা করে দিলাম অপশন, তারপরে মনে হলো যে আমি হয়তো পড়তে ভুল করেছি, ডিটা ঠিক, তাহলে ওইটুকুনি রিস্ক নিয়ে ছেড়ে দেওয়াই উচিত, ওটার মানে না। একটা শোনা যায় যে এরকম করে অনেকে, যে ধরুন এটাকে ক্রস করে। এই বিষয়ে থাকবো স্যার, সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, কথা বলেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা কি? বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি এটা উত্তর 24 পরগনা থেকে বলছি, সৌভিক দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা কি স্যারের কাছে, যে এটাই যে এই বছরের মেন্স বা আগামী যখন প্রিলিমিনারি এর জন্য মানে সংবিধানের তো এখন বিভিন্ন রকমের মানে ধারাগুলো পরিবর্তন হয়েছে, আইপিসি বা সিআরপিসির বদলে যে আমাদের এই বিএনএস বা অন্যান্য সাক্ষ্য ধারা বিভিন্ন হয়েছে, এক্ষেত্রে কি এই যে ধারাগুলো কি প্রভাব ফেলতে পারে, মানে পরীক্ষার যে না কত নম্বর ধারা বা কি ধরনের ওই ধরনের ডেসক্রিপটিভ কোনো কিছু কি পরিবর্তন হতে পারে? এটাই স্যারের কাছে আমার একটু জানার বিষয় ছিল। নিশ্চয়ই, আপনি আপনার সঠিক একটা প্রশ্ন করেছেন, আপনার জানার বিষয়, স্যার অবশ্যই উত্তর দেবেন। হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন করেছে। অ্যাকচুয়ালি যে আইপিসি সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্টে যে চেঞ্জেসগুলো হয়েছে, সেটা আমাদের তো ভিতরে ঢুকে পড়ার আসার কিছু নেই, কিন্তু উপর একটু জানা দরকার আছে। এবং এগুলোকে মানে এগুলোর মাধ্যমে যদি কোনো রিসেন্ট কেস থাকে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট হিসেবে অবশ্যই পড়া যেতে পারে, কিন্তু অধিক এর ভিতরে ঢুকে কোন সেকশনে কি আছে অত জানার দরকার নেই আর কিছু। আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্সের কথা হলো, তার আগে একটু ওয়েমার নিয়ে আপনি বলছিলেন যে ওই দুটোতে গোল করলে সেটা ছেড়ে দেওয়াটাই উচিত, মানে কোনো রিস্ক না নেওয়াটাই উচিত। তবে এটা অনেকে ইয়ে করে, ধরুন আমি এতে প্রথমে গোল করলাম, তারপর মনে হলো না সিটা ঠিক, যার জন্য তখন কি করতে হয়, এটাকে পুরো একটা ক্রস করে দিয়ে পরিষ্কারভাবে সিতে ঠিক করে দেওয়া। সিতে অনেকে গোল করে, এটা অনেকে বলে, কিন্তু এগুলো নিয়ে তো পিএসসি একদম ওপেনলি এগুলো বলেন না। সুতরাং এই বিষয়ে আমাদের খুব বেশি অভিজ্ঞতা বা জ্ঞান নেই বলাই চলে, কারণ এটা অ্যাডভাইস করলে ঠিক হবে না।
তবে এটাকে অ্যাভয়েড করাটাই বেটার, যে মানে আমি জেনেই সঠিক উত্তরটা করাটাই কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করবো। মানে ওই 0.33 বা 0.25 এর রিস্কটা নেওয়া যেতে পারে তখন। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, মানে একই কোশ্চেন, এই যে আপনি বলছেন ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং, একই কোশ্চেন বারবার পড়লে না, সেকেন্ড রিডিং এ মনে হয় এটা তো ঠিক হলো না, ওটা থার্ড রিডিং এ গেলে মনে হবে না না আগেরটাই ঠিক ছিল বোধহয়। আচ্ছা, সুতরাং যখন করব সঠিকভাবে উত্তরটা করে নেওয়াটাই বেটার, এবং সেকেন্ড রিডিং এ কিন্তু ওগুলো আর না দেখাই ভালো। তখন কিন্তু যেগুলো আমি টাচ করিনি আগে সেইগুলোই, সেই মার্কিং সিস্টেম ফলো করা উচিত। যেগুলো আমি ফার্স্ট রিডিংয়ে করে ফেললাম, যেগুলো পারলাম না একটা সার্কেল করে দিলাম, মানে এগুলো আমি সেকেন্ড রিডিং একবার একটু দেখতে হবে। সেকেন্ড রিডিংয়ে এসে খালি আমি সার্কেলগুলোই দেখবো, যেগুলো করেছি আর দেখবো না। এইভাবে সেকেন্ড রিডিং থার্ড রিডিং করতে করতে মোটামুটি তাহলে মানে এই যে এলিমিনেশন প্রসেসটা তাহলে একদম বলছেন ঠিকঠাক মতো ঠিকঠাক, হবে। হ্যাঁ, রাইট। এবং নিউজ পেপার পড়া, এবং একটু আগেই প্রসঙ্গ উঠলো যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স বললেই আমাদের মনে পড়ে যায় যে কতদিন আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো, মানে 2023 দেখবো, 2024 দেখবো, মানে এরকম কিছু কি মানে এত বছর ধরে যেহেতু আপনি এই সার্ভিসে রয়েছেন, সিভিল সার্ভিসে, এবং সঙ্গে যেহেতু অনেক ছাত্রছাত্রীকে অনেকভাবে অ্যাডভাইস দেন, সেক্ষেত্রে একটা প্যাটার্নও আপনি দেখছেন, সেক্ষেত্রে যদি একটু বলেন যে মোটামুটি কি প্যাটার্ন দেখেন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে? দেখুন, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি গত 6-8 মাসে যা ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেই মেইনলি কোয়েশ্চেনগুলো আসে। তবে কিছু কোশ্চেন তারও পেছনে আসতে পারে। একটা দুটো কোশ্চেনের পেছনে ছুটে এখন যদি আমি 2 বছর 1-2.5 বছরের পড়তে যাই, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। লাস্ট 6-8 মাস যদি ভালো করে পড়া যায়, এবং পরীক্ষা শুরুর 15 দিন আগে অবধি ওই যে সময়টুকুন আছে ততদিন অবধি আমাদের নিউজ পেপারটা অ্যাটলিস্ট পড়া উচিত। তবে নিউজ পেপার তো একটা হ্যাবিট, অনেকে পরীক্ষার দিনও পড়ে যায়। ইভেন ধরুন ডেসক্রিপটিভ পেপারে যদি কেউ লেখে যে আজকের নিউজ পেপারে এটা পয়েন্টটা পেয়েছি বা এই নিউজটা রয়েছে, এটাও কিন্তু দারুণ একটা ভ্যালু অ্যাড করে। একদম। এবং এই যে নাম্বার প্যাটার্ন ডেসক্রিপটিভের ক্ষেত্রে, সেখানে নাম্বার প্যাটার্ন নর্মালি কীরকম প্যাটার্নে দেখা হয়? মানে ধরুন সেক্ষেত্রে কি একদম 40-এর মধ্যে একটা স্ট্রেট মার্কস দেওয়ার একটা জায়গাটা থাকে, না পরীক্ষার চেকিং বা এই জায়গাটা একটা কীরকম থাকে, বা লেখার ক্ষেত্রে কীরকম একটা যেমন ইন্ট্রোডাকশন হয়, বডি হয়, বা একটা কনক্লুশন হয়, সেরকম কিছু কি কোনো মানে ধাঁচ আছে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা কোয়েশ্চেন, যেমন রিপোর্ট রাইটিং তার একটা নিজস্ব ছক রয়েছে, লেটার রাইটিং তার একটা ছক রয়েছে, যেখানে নিজের নামটাম না লিখে একটা সাবজেক্ট থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা বডি থাকবে। দেখুন মেটেরিয়াল একই, একটা ধরুন কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো একটা টপিক নিয়ে আইদার চিঠি লিখতে দিল অথবা রিপোর্ট লিখতে দিল, জিনিসটা মেটেরিয়ালটা একই, কিন্তু তার রিপোর্টের ফরম্যাট আলাদা, লেটারের ফরম্যাট আলাদা, সেই ফরম্যাটটা ফলো করে আমাকে করতে হবে। এবং ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপটিভ পেপারে কিন্তু যথেষ্ট ভালো মার্কস উঠছে। মানে আমরা অনেক সময় মনে হয় বাংলা ইংলিশ এগুলোতে খুব একটা মার্কস ওঠে না, কিন্তু রিসেন্টলি কিন্তু ভালো মার্কস উঠছে, এটা কিন্তু স্কোরিং সাবজেক্ট। মানে আগেকার একটা সময় কনসেপ্ট ছিল যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন মানে 60% পাওয়াটাই একটা অনেক ব্যাপার, কিন্তু ইদানিং ক্ষেত্রে আমরা দেখছি ডেসক্রিপটিভ পেপারও কিন্তু অনেক সময় অনেক পরীক্ষাতেই যে 80%ও স্কোর করছে, মানে যতটা সে লিখেছে ডিজার্ভ করছে ততটা সে পাচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয়, এই যে ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে ধরুন কেউ বাংলায় উত্তর লিখছে, লিখতে গিয়ে কোনো জায়গায় কোনো যদি ওয়ার্ড মনে হয় তার, সেটা হয়তো ইংরেজিতেই মানে তার প্রচলনটা বেশি, সে সেরকম কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, সেটা কি কোনোভাবে নেগেটিভ কোনো অ্যাসপেক্ট তৈরি করে, না করা যেতে পারে? হ্যাঁ, কোনো টার্ম বা এগুলো টেকনোলজিক্যাল কিছু ইস্যুস থাকলে সেগুলো ইংলিশে লিখতেই পারে অবশ্যই। তবে ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে গাইডলাইন না থাকলেও ইউপিএসসিতে রয়েছে 10% অবধি এরকম ওয়ার্ড ইউজ করা যেতে পারে ইংলিশে বা অন্য ভাষায় আর কি। মানে যদি সেরকম কোনো কোটেশন হয় বা কিছু হয় তাহলে 10% অবধি করা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জানবো, তাহলে মেইন পরীক্ষা যেটা আসবে, এই যে 3টে দিন এবং প্রথম, তারপরে আবার তার অপশনাল পেপার, এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে তার আর কোন কোন বিষয়গুলো জোর দিতে হবে? মানে আমি বলছি হেলথ ইস্যু থেকে শুরু করে তার মেডিটেশন থেকে শুরু করে তার কিভাবে টোটাল ব্যালেন্স করবে সে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিজেকে সুস্থ রাখতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি সারা বছর পরে পরীক্ষার দিন অসুস্থ হয়ে গেলে তো চলবে না। সুতরাং পরীক্ষার কয়েকদিন আগে থেকে রিল্যাক্স মোডে নিজেকে আনতে হবে, যে পরীক্ষার আগের দিন বা তার আগের দিন খুব চাপ নিয়ে রাত জেগে পড়াশোনা করার দরকার নেই। কারণ ওই 3 দিন একদম সকাল ধরুন 9টা-10টা থেকে বিকেল 5টা অবধি পরীক্ষা, মাঝে গ্যাপ আছে, তো 3 দিন কন্টিনিউয়াস, ওটাও একটা শরীরে একটা ধকল যায়। তারপর যারা দূর থেকে যাতায়াত করে তাদের জার্নিটাও রয়েছে, একটু রিল্যাক্স থাকতে হবে এবং ধরতে হবে যা প্রিপারেশান করার আমি করে নিয়েছি, এবার পরীক্ষার হলে যা আবার হবে, হ্যাঁ ওই একদিন লাস্ট 1-2 দিনে 2 ঘন্টায় পড়ে আমার বিশেষ কিছু হবে না। হ্যাঁ, তবে একদম ছেড়ে না দিয়ে একটু বইয়ের পাতা উল্টানো এগুলো করলে চোখের একটা সেটিং থাকলো, একটা স্যাটিসফ্যাকশন থাকলো, এই পর্যন্ত। কিন্তু এক্সট্রা প্রেশার নিলে ওটা যদি পরীক্ষার খাতায় পড়ে, কারণ
আর প্রচুর মক দিতে হবে। মক টেস্ট যে যত দেবে তার কিন্তু তত উপকার হবে, কারণ এক্সাম হলে একটা এক্সট্রা প্রেশার এসে যায়। অনেকে বলে আমি পরীক্ষার হলে বেশি কোশ্চেন করতে পারিনি, সেম কোশ্চেন বাড়িতে এসে সব পেরে ফেলছি। সুতরাং সেই যত সে মক টেস্ট দেবে, যত নিজে দেবে, বাইরে দেবে, যেখানেই দিক, কনফিডেন্সটা বাড়বে এবং এক্সাম হলের যে আলাদা একটা মানে প্রেশার সেটা আর ফিল করবে না, এত পরীক্ষা সে দিয়ে ফেলবে। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল যে আমরা একেবারে আমাদের আলোচনার শেষের দিকে, তাও যে এই মক টেস্ট যেটা দেয়, অনেকেই কম্পিউটার বেস একটা মক টেস্ট দেয়, অনেকে আছে কম্পিউটার বেস কোয়েশ্চেনটা দেখে বা একটা ওয়েমারের প্রিন্ট আউট নিয়ে সেখানে বসে টাইম ম্যানেজমেন্ট করে দেয়। কোন প্রসিডিওরটা করলে বেশি সুবিধা হয়? যেহেতু এখন পর্যন্ত ম্যানুয়াল সিস্টেমে রয়েছে, এটা কিন্তু ম্যানুয়াল সিস্টেমেই করা উচিত, কারণ একটা সিমিলার সিচুয়েশন করা দরকার। এবং আমি তো বলবো যে সময় পরীক্ষা হয় সে সময়তেই করা উচিত। মানে নিজেকে একবার দেখতে হবে 10টা থেকে 1টা বা 9টা থেকে 12টা পরীক্ষা, আবার 2টো থেকে 5টা পরীক্ষা দিয়ে আমাকে একবার দেখতে হবে যে ওই সময়টা আমি কীরকম দিতে পারি না দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আলোচনার একেবারে প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। তাই WBCS মেইন পরীক্ষার যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। পরীক্ষা সামনে এসে গেছে, জাস্ট 2-3টে জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লাস্ট মোমেন্টে একটা শিডিউল করে, একটা রিভিশন শিডিউল করে সেটাকে পড়ে নেওয়া, নিজেকে সুস্থ রাখতে হবে এবং ধরে রাখতে হবে 2-4টে পেপার খারাপ হলেও আমার কোনো যায় আসে না, আমি সামনের দিকে এগিয়ে যাব, মন শক্ত রেখে পরীক্ষাটা দিতে হবে। এবং আগামী মেনের জন্য সকলকে শুভেচ্ছা থাকলো। অনেক অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য, এবং WBCS মেইন পরীক্ষার্থীদের জন্য এই হ্যালো ডিডি কেরিয়ার প্লাসের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। প্রত্যেকে সুস্থভাবে সুস্থ শরীরে পরীক্ষা দিক, সেটা আমরাও চাই। আর এরপরে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে পরবর্তী সপ্তাহে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার। নমস্কার। মন কি বাত, মনের কথা হলো প্রত্যেক জনের কথা। সংঘর্ষের কিছু গল্প, কিছু সফলতার কাহিনী, না বলা ঐতিহ্যের কথা,